কলকাতা বুক ফেয়ার চলছে আর বাংলাদেশের কোনো স্টল 28 বছর পর কলকাতা বুক ফেয়ারে নেই। তো এটা নিয়ে বাংলাদেশি মিডিয়া এবং বাংলাদেশের যারা এই সাহিত্য চর্চা করে এরা খুব আফসোস করছে। নমস্কার, আমি সুবীর চক্রবর্তী। নর্মালি আমি বুক ফেয়ারে যাওয়ার সময় পাই না, তবে খবর রাখি, একটু একটু দেখি। বই পড়ার এত নেশা আমার নেই, আগে ছিল, এখন আর অত পড়ি না চাকরির সূত্রে। তবে খবর রাখি, মোটামুটি সব খবর রাখি। তো ঘটনা হচ্ছে, আমি বাংলাদেশের কোনো এক ভদ্রমহিলাকে কোনো একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে কলকাতা বুক ফেয়ারে এবার আপনার নেই। উনি বলেছিল আমাদের আমন্ত্রণ করা হয়নি, এবং আরও একজন ভদ্রলোক বলছিল বলে আমাদের আমন্ত্রণ করা নেই, মানে কলকাতা বুক ফেয়ারটা যারা চালায় গিল এবার বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। কেন জানায়নি এটা খুব পরিষ্কার, দিল্লি সরকার থেকে নির্দেশ ছিল। আর সবচেয়ে বড় কথা, ভিসা এমনিতেই বন্ধ, ভিসা দেওয়া বন্ধ, তার ডেকে কী হবে। আমি শুনেছি 31 অক্টোবরের মধ্যে সবাইকে বলেছিল যারা যারা মানে কলকাতা বুক ফেয়ারে আসতে চায়, ও সেদিনই লাস্ট অ্যাপ্লিকেশন। এবং নর্মালি বাংলাদেশে কে আমন্ত্রণ জানানো, বাংলাদেশের কলকাতায় যে অ্যাম্বাসি আছে, ওখানে চিঠি যায়, চিঠি যাওয়ার পর বাংলাদেশ বিভিন্ন প্রকাশনী সংস্থা আছে, তাদেরকে জানানো হয়, জানানোর পর তারা অ্যারেঞ্জ করে বুক ফেয়ার অ্যাটেন্ড করে। 28 বছর পর এই প্রথম বাংলাদেশকে বুক ফেয়ারে ডাকা হয়নি, মানে আমন্ত্রণ জানানো হয়নি। এখন কথা হচ্ছে 28 বছর পর হঠাৎ বাংলাদেশকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, এর পেছনে তো একটা কারণেই, অনেক কারণ আছে। তো ভিসার ব্যাপারে এগুলো হচ্ছে সেকেন্ডারি ইস্যু। মেন ইস্যু হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে, বাংলাদেশে ভারত বয়কট আন্দোলন চলছে আজ প্রায় 7-8 মাস ধরে, ভারতীয় পণ্য বর্জন চলছে 7-8 মাস ধরে, অথচ ভারতীয় পণ্য দিয়ে বাংলাদেশিদের সকাল শুরু হয় আর রাত শেষ হয়। ঘুমাবার সময় যে কন্ডমটা ইউজ করে ওটাও ইন্ডিয়া থেকে যায়। আর সকালবেলায় যে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে, সাবান মাখে, তেল মাখে, কসমেটিক্স ইউজ করে, ডাল খায়, ভাত খায়, চিনি খায়, চা খায়, মশলা খায়, যা কিছু খায় সব ইন্ডিয়া থেকে যায়, অথচ বলছে ভারত বয়কট করো। এই কেমন দেশ আর কেমন দেশের মানুষ, যাদের ভারত ছাড়া চলে না তারা বলছে ভারত বয়কট করো। এখন কথা হচ্ছে, এই যে ভারত বয়কট করো যে আন্দোলনটা, এটা কোথা থেকে এসছে, কাদের মাথা থেকে এসছে? এটা এসছে বাংলাদেশে যেসব ইসলামিক সংগঠন আছে, যারা র্যাডিক্যাল মুসলিম আছে, যেমন হেফাজতে ইসলাম, আর এই সমস্ত যারা ওয়াজ করে, আর জামাত, এরা বাংলাদেশিদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ভারত বয়কট করতে হবে। আর ওরা বলছে আমরা নাকি বাংলাদেশের সব ব্যাপারে নাক গলাই, বাংলাদেশকে আমরা আমাদের আন্ডারে করে রেখে দিয়েছি। যে দেশকে আমরা স্বাধীন করে দিলাম সে দেশের লোক এখন বলছে আমরা নাকি বাংলাদেশের উপর শোষণ করি, আমরা নাকি বাংলাদেশকে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য মনে করি। অথচ বাংলাদেশের চারিদিকে, একদিকে মায়ানমার আর 3 দিকে হচ্ছে ইন্ডিয়া। এখন কথা হচ্ছে, বাংলাদেশিদের মাথা থেকে এই সমস্ত বিকৃত মানসিকতা কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না। আমি যতটুকু জানি, পশ্চিমবঙ্গের লোকেদের বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার আছে, কিন্তু এই সফট কর্নারটা আমারও ছিল, এখন আর সেই সফট কর্নার আমার নেই। এবং আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি লোক যারা আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তাদেরও নেই।
এখন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের এখন যে সরকার, মানে এরা তো সরকার না, এরা হচ্ছে কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার যেভাবে ক্ষমতায় এসছে, মানে এটা হচ্ছে একটা জঙ্গি আন্দোলন ছিল, আর এর পেছনে আমেরিকার হাত ছিল, জো বাইডেনের হাত ছিল। তো হাসিনাকে এক প্রকার হাঁটিয়ে দিয়ে এরা ক্ষমতা এসছে এবং হাসিনাকে মারারও প্ল্যান করেছিল, এটা মিডিয়াতে আমরা দেখছি। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের এই যে সমস্ত প্রকাশনী আছে, পাবলিশার্স আছে, ওরা যদি আফসোস করে আমাদের কিছু করার নেই। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যা রাজনৈতিক সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, কে কাকে চাইছে, কে কি চাইছে বোঝা মুশকিল। কেউ বলছে ইউনিসকে দেওয়ার হবে না, অথচ ইউনিস সরকারে বসে আছে। ইউনিসকে তো 3 মাসের মধ্যে ভোট করতে হয় বা 6 মাসের মতো ভোট করতে হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এখন ইউনিস তো এমনভাবে গেড়ে বসেছে, আমার মনে হচ্ছে ইউনিসকে পেছন থেকে লাথি না মারলে ইউনিস যাবে না। আবার সেদিন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, আবার একটা স্বাধীনতা হবে। 1947-এ স্বাধীনতা পেয়েছে, 1971-এ পেয়েছে, হ্যাঁ 1971-এ পেয়েছে, 2024-এ পেয়েছে। এরপরে স্বাধীনতা কবে আসবে বাংলাদেশিরাও জানে না, আমরাও জানি না। কথা হচ্ছে যে দেশ সকালবেলা ঘুম থেকে উঠে ভারতবর্ষ ছাড়া চলতে পারে না, সে দেশের লোকরা ভিসার জন্য লাইন দেয় আমাদের দেশে আসবে, অথচ আমাদের বিরুদ্ধে আন্দোলন করে। রয়্যাল এনফিল্ড বলে একটা বুলেট, যেটা মানে সবারই চালাতে ভালো লাগে, ইয়াং বয়সী ছেলেদের, বিশেষ করে 30-35 বছর ছেলেরাও চালাতে ভালোবাসে। এটা যখন লঞ্চ হলো তখন বাংলাদেশের লম্বা লাইন পড়ে গেল বুলেট কেনার জন্য। বাংলাদেশে কি বলছে, এটা তো ইন্ডিয়ার বুলেট না, এটা তো ইন্ডিয়ার কোম্পানি না, এটা হচ্ছে যুক্তরাজ্যের একটা কোম্পানি, এটা তো ইন্ডিয়ার নেই। এ গাধার দল এটা জানে না 1994 সালে এই কোম্পানিটা বিক্রি হয়ে গেছে, ইন্ডিয়ার মালিকানা, আর মেন হেড অফিস হচ্ছে চেন্নাইয়ে। আমি নিজে যখন ছোট ছিলাম তখন দেখতাম বুলেট চালাতো সবাই। আর এখন আমাদের যেখানেই যাই, কলকাতার আশেপাশে, পশ্চিমবঙ্গের আশেপাশে বুলেটের শোরুম আর শোরুম। মানে এক একটা আমার হচ্ছে বুলেটের মিনিমাম দাম হচ্ছে ইন্ডিয়াতে 1,75,000 দিয়ে শুরু, সেখানে বাংলাদেশে বুলেট মনে 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হচ্ছে। তো ঘটনা হচ্ছে এরা এমন একটা জাতি, এমন একটা দেশ, আর এমন একটা দেশের এমন একটা চুতিয়া মানুষ বাস করে, যারা দিন রাত ইন্ডিয়াকে গালি দেয়, দিন রাত বলে ইন্ডিয়ার পণ্য বয়কট করো, তারা আবার বুলেট কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এদেরকে কি বলবেন? মানে দুমুখ নীতি। আসলে এদের উদ্দেশ্য হচ্ছে এরা ভারতের আস্থা থাকবে, ভারতে না আসলে এদের বুক ফেটে যাবে। কেন ভারতে বাংলাদেশে কারা কারা আসে? কিছু লোক আসে ঘুরতে, গোড়ার সাথে মার্কেটিং করতে, কিছু লোক আসে ব্যবসা বাণিজ্য করতে, মানে এখান থেকে জিনিস কিনে নিয়ে যায়, ওখানে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করে। আমি নিজের চোখে দেখেছি, শপিং মল থেকে কম দামি জিনিস কিনে নিয়ে গেছে, স্টিকার উড়িয়ে দেবে, ওখানে রিটেল কাউন্টারে বেশি দামে বিক্রি করে দেবে। নাহলে নর্মালি 4-5টা ছেলে মিলে 6 থেকে 7 ব্যাগ কলকাতার, এখন যেটা বিগ বাজার ছিল এখন ভিআই মার্ট হয়ে গেছে, সেখান থেকে আমি জিনিস কিনতে দেখেছি। কোনো যারা নর্মাল, আপনি যদি যান, আপনি 4 থেকে 5টা ড্রেস কিনবেন, কিনবেন, এরা ব্যাগ ড্রেস কিনে নিয়ে যেত। এখন এগুলো বন্ধ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে বুক ফেয়ার নিয়ে এত কান্নাকাটি করে তো লাভ নেই। আগে আপনাদের সরকারকে বলুন পলিসি ঠিক করতে, কি করবে, ভারত বিরোধিতা করবে না ভারতের সাথে বন্ধুত্ব করবে। নাম্বার 1, আপনাদের সরকার তো হেফাজত ইসলাম আর জামাতের হাতে চলে গেছে। এবার জামাতদের জিজ্ঞাসা করুন কোরআন পড়বে না বই পড়বে, কোরআন পড়বে না বই পড়বে। তাই কোরআন পড়ুন না, মাদ্রাসা খুলে দিন বাংলাদেশে। আপনারা যেসব বই ছাপান এসব বই বাংলাদেশে পড়ার লোক নেই। আপনারা যে সমস্ত বই লেখেন
ওই বই বাংলাদেশে এখন কেউ পড়ে না। বাংলাদেশে পড়ে কোরআন, আয়াত পড়ে, এইসব পড়ে বাংলাদেশে। চারিদিকে মাদ্রাসা আর মাদ্রাসা। তা বাংলাদেশে বুক ফেয়ারে এসে করবেটা কি? তার মানে এটাই প্রমাণ হচ্ছে বাংলাদেশের পাবলিশাররা যে সমস্ত বই পাবলিশ করে সেই পড়া লোকের, সেই বই পড়ার মতো লোক বাংলাদেশে খুব কম। তো এই বই তো এখন পশ্চিমবঙ্গের লোকরাই পড়বে, কারণ পশ্চিমবঙ্গের লোকেরা সব রকমের বই পড়ে। পশ্চিমবঙ্গে যারা বুক লাভার্স আছে অনেক বই পড়ে। তো বাংলাদেশের দুঃখ করে লাভ নেই। আপনারা আপনাদের সরকারকে বোঝান যে দেশটাকে কোন রাস্তা নিয়ে যাচ্ছেন। আসলে দেশটাকে কি বানাতে চাইছে ইউনুসকে জিজ্ঞাসা করুন। আর হেফাজত ইসলাম কী সব নাম ধাম আছে মনে আসে না, যেটা জেলে গেছিল ওই যে মেয়ে কেসে, কোন হোটেলে বউকে নিয়ে গেছিল, মামুনুল হক না কি জান একটা। আর এসব জামাতের নেতাদের জিজ্ঞাসা করুন যে এইভাবে চললে আপনারা সারা পৃথিবী থেকে আইসোলেট হয়ে যাবেন। 20 জানুয়ারি পর বাংলাদেশের কি হাল হয় আমি বাংলাদেশের বলছি, দেখতে থাকুন। আর মোহাম্মদ ইউনুসকে দেখতে থাকুন। কে একজন বাংলাদেশে বলছিল মোহাম্মদ ইউনুস নাকি ওয়ার্ল্ডের যত লোক আছে, পাওয়ারফুল লোক আছে, পরিচিত লোক আছে, মোহাম্মদ ইউনুস 2 নম্বর 3 নম্বরে, মানে নিজের ঢাক নিজে পেটায়। পেছনে লাথি মারলে না কোথায় উড়ে যাবে মোহাম্মদ ইউনুস। আমরা ইন্ডিয়া উড়িয়ে দিতে পারি। ওই যারা ওই ওয়েস্টার্ন কান্ট্রিতে মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়াবে, কেউ দাঁড়াবে না। মোদি একাই উড়িয়ে দিতে পারে। মোদি সব ছোটোখাটো কাজ করে না, নরেন্দ্র মোদী এসব তো চুনোপুটিদের হাত লাগায় না। এটা বাংলাদেশিদের বলছি, আর যারা ইউনুসের সমর্থক, এসব ছ্যাঁচড়া মাল, চিটিংবাজ মাল, পেছনে মোদি হাত লাগায় না, মোদি সময় নষ্ট করে না। নাহলে মোদি একা উড়িয়ে দিতে পারে, কিন্তু আমরা দেখছি, অবজার্ভ করছি। আর বুক ফেয়ারে আসতে হবে না, আপনাদের ভারতে আসতে হবে না। পারলে মালয়েশিয়ায় যান, ইন্দোনেশিয়া যান, পাকিস্তানে যান। দুবাই তো এখন ঢুকতে দেবে না আপনাদের, সৌদি আরব ঢুকতে দেবে না। ওখানে যান ট্রিটমেন্ট করাতে। আর ওখানে গিয়ে বই বেচুন, কোরআন বেচুন, কোরআন আরবি ভাষাতে কোরআন বেচুন। বুক ফেয়ারে আপনাদের আসার দরকার নেই। আপনাদের মতো লোককে বুক ফেয়ারে আপনাদের কোনো যোগ্যতাই নেই বাংলাদেশিদের। রাখছি, আমি সুবীর চক্রবর্তী।